যদি আলভারেজ না হয় বার্সেলোনার, তাহলে বার্সা প্ল্যান বিটা কি? বার্সা কি ট্রান্সফার মার্কেটে ঢুকবে? যদি ঢুকে তাহলে কি বার্সা অ্যাভেলেবেল কাকে পাবে যাকে সাইন করলে আলভারেজের ঘাটতিটা পূরণ হয়? অথবা এমন কি হইতে পারে যে বার্সেলোনা নাম্বার 9 ছাড়াই এবারের সিজন চালাই দিবে? এইসব যে প্রশ্ন, কুটিকাটি প্রশ্ন আপনাদের মাথায় আসে, তারই উত্তর নিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে। এবং একটা এক্সট্রা জিনিস এখানে থাকবে, সেটা হচ্ছে যে সব কিছু ছাপায় আলভারেজ পরবর্তী ফ্লিকের মাস্টার প্ল্যানটা আসলে কি হইতে যেতেছে। চলেন আলোচনা করি। দেখেন, বার্সার এই সিজনটা শুরু হয়েছিল একটা বিশেষ প্রতিজ্ঞা দিয়ে, সেটা হচ্ছে যে আলভারেজ। কিন্তু যদি আলভারেজ না হয়, সেক্ষেত্রে বার্সার প্ল্যান বিটা কি এবং হু উইল গোয়িং টু বি দ্য নেক্সট নাম্বার 9 ফর বার্সেলোনা? লেভানডস্কি নাই, টরেস চলে যাচ্ছে পিএসজি। তো এইটা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে আলভারেজের অবস্থাটা কি। আলভারেজের ডিলটা এই সিজনে এখন পর্যন্ত কোনো পজিটিভ কোনো বার্তা দিতেছে না। ভদ্র একটা ছেলে, চুপচাপ, মানে তার ভাবটা এমন যে আটলেটিকো সে ছাড়তে চায়, বার্সা সে যাইতে চায়, এই কথা সে সবাইকে জানাইছে, আটলেটিকো জানে, কিন্তু কোনো অবস্থাতেই সম্পর্ক নষ্ট করা যাবে না। তাকে ট্রেনিংয়ে দেখা গেছে। এখন ধরেন আটলেটিকোর যে প্রেসিডেন্ট, সে ও পর্যন্ত বলছে 500 মিলিয়ন দিলেও আলভারেজের ছাড়বো না। তবুও লাস্ট পর্যন্ত যেটা ছিল যে গতকালকে আলভারেজ কথা বলবে সিমিওনের সাথে সরাসরি, যেটা হচ্ছে নতুন একটা ট্যাকটিক্সে যাওয়ার চেষ্টা করতেছিল আলভারেজ। সেটা হচ্ছে যে ভদ্রভাবে যে কথা বলে কোনো সলিউশন করা যায় কিনা, বাইরের থেকে হলস্ত না করে। তো কথা সে বলা শুরু করলো সিমিওনের সাথে। কথা বলে লাভ কী হলো? সিমিওনি সহ সমগ্র ক্লাব আসলে জানে যে তারা আদতে কী সিদ্ধান্ত নিতে যেতেছে, এবং সিদ্ধান্তটা উপর থেকে নিচ পর্যন্ত একই, একটা সন্নিবেশের মধ্যে থাকবে। তো সিমিওনি তাকে জানাইছে যে এটা ক্লাবের সিদ্ধান্ত, তুমি ক্লাব ছাড়বে কি ছাড়বে না, সিদ্ধান্ত নেবে ক্লাব। ক্লাবের সিদ্ধান্ত ক্লাব আগেই জানাই দিছে। যে বললাম না, 500 মিলিয়ন হইলেও সে রাজি না। আলভারেজ এই সিজনে আটলেটিকো মাদ্রিদই থাইকা যাইতেছে। অর্থাৎ বার্সা ফ্যানদের জন্য একটু মন খারাপের বিষয় থাকবে যে আলভারেজ আসতেছে না এই সিজনে বার্সেলোনায়। কিন্তু মন ভালো করার বিষয়টা কোথায়? ভালো করার বিষয়টা হচ্ছে যখন একটা প্লেয়ার তার এক্সিস্টিং ক্লাবে খেলতে চায় না, তাকে আসলে আটকায় রাখাও যায় না। একটা সিজন হাইয়েস্ট, এরপরে দ্বিতীয় সিজনে আপনি কীভাবে আটকায় রাখবেন? মানে বার্সায় আলভারেজের আসা নেক্সট সিজনে ততটাই সহজ হবে যতটা ঠিক এখন কঠিন হয়ে দাঁড়াইছে। সো আমরা যদি ধরে নিই যে আলভারেজ নাই এই সিজনে, বার্সা নাই, তাহলে প্ল্যান বিটা কি? দেখেন, একটা ক্লিয়ার ইন্ডিকেশন আপনি এখানে পাইতেছেন, সেটা হচ্ছে যে বার্সার তো অপশন ছিল ওসিমানের দিকে যাওয়ার। টটনহাম কিন্তু ওসিমানকে ট্রাই করতেছে, ট্রাই করতেছে। যে প্রাইজ মানি আছে সেটা হচ্ছে বার্সার আন্ডারে আছে, কিন্তু বার্সা কিন্তু ওসিমানের দিকে যাবে না, একদম ক্লিয়ার বলে দিছে। কোনো ওসিমান না, কোনো সেই না, ইন্টার মিলান থেকে কেউ না, নোবডি এলস এক্সেপ্ট আলভারেজ। কারণ বার্সা জানে যে আলভারেজ এই সিজন না হলেও নেক্সট সিজনে তো আলভারেজ আসতেছে। সো বার্সার প্ল্যান বি যেটা, সেটার মধ্যে কিছু প্রসিডিউর থাকতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বাজারে বার্সা ঢুকতে পারে। ডেকোর কাজ এই সিজনে ট্রান্সফার উইন্ডোর শেষের দিকে বেড়ে যেতে পারে। তাদেরকে চিপ আলভারেজের অনুপস্থিতিতে চিপ দেখে, চিপ কিন্তু বার্সা সারাউন্ডেড, মানে বার্সা যেরকম স্ট্রাইকার চায় ঠিক সেই রকম স্ট্যান্ডার্ড একটা স্ট্রাইকার খুঁজে বের করতে হবে। কারণ এটা ইম্পর্টেন্ট। কারণটা কি? কারণ যেই দুইটা প্লেয়ারকে আপনি বাদ দিতেছেন, এই সিজনে চলে যাচ্ছে, লেভানডস্কি তলে গেছে এবং টরেস যাচ্ছে পিএসজি, তারা কম্বাইন্ড গত সিজনে 43টা গোল দিয়েছে ভাই, কম্বাইন্ড। সো এটা একটা রিস্ক, মানে আমি যদি ভুল না করে থাকি 43 গোল। সিজনে এমন একটা সময় আসবে যখন হচ্ছে যে বার্সার যে ফ্লুইড একটা ফরওয়ার্ড লাইন আছে না, সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে যে ফোকাল পয়েন্টটা, ওইখানকার প্রেজেন্সটা। সো এইটা, অথবা আরেকটা পথ খোলা আছে, এবং সেই পথটা কি? সেই পথটা আমি বলতেছি ভিডিওর একদম শেষে থাকতেছে। সেটাই হচ্ছে ফ্লিকের মাস্টার স্ট্রোক। কিন্তু আমরা প্রথমেই ঢুকতে চাই এইবারের ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তের বাজারে, যেখানে বার্সার চাহিদা মতো যে স্ট্রাইকারগুলো অ্যাভেলেবেল আছে, বার্সা তাদেরকে খুঁজে নিয়ে আসতে পারে কিনা। তারও আগে একটা কথা বলি, প্রথমে প্রি সিজনে বার্সা কাকে নিয়ে আসছিল? আব্দেল করিম সম্ভবত, লম্বা করে মিশরীয় ছেলেটা, ফ্লিক নিয়ে আসছিল এবং প্রি সিজনে চমৎকার খেলছে। প্রথম ম্যাচেই গোল টোল দিয়ে একদম ফ্লিকের খুব প্রশংসা করে নিছে, এবং আমারও তাকে দেখলে না এক ধরনের স্টার ফিল হয়। মানে দ্যাটস এনাফ, খুবই ইয়াং একটা ছেলে। সম্ভবত যেটা করতে যেতেছে ফ্লিক তারা নিয়ে, সেটা হচ্ছে যে একটা ব্যাকআপ স্ট্রাইকার তো লাগবে। দীর্ঘ সিজন ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে তারা রেখে দেবে, কিন্তু বাজারে বার্সা নামবে একটা ফোকাল নাম্বার 9 কেনার জন্য। এবং কীরকম নাম্বার 9, সেটার জন্য আপনি আলভারেজের চরিত্রটা বা আলভারেজের যে প্রোফাইল, সেটা ভাবলে আপনি বুঝতে পারেন যে বার্সা আসলে কি ধরনের নাম্বার 9 খুঁজতে পারে। সস্তার মধ্যে অবশ্যই বার্সা তার নাম্বার 9 থেকে একটা প্যাকেজ ডিল আশা করবে, যে হচ্ছে তার ফ্লুইডে ফ্রন্ট লাইনকে লিড করবে, যে গোল দেবে, যে অ্যাসিস্ট করবে। শুধু গোল প্রচার হইলে হবে না, সে হ্যাজ টু বি ভেরি গুড উইথ লিঙ্কিং আপ উইথ আদার প্লেয়ার্স, এবং যে ক্রিয়েট করতে পারবে, শুধু গোলই না, স্পেসও
আদার প্লেয়ার্সের জন্য, কারণ তাদের উইঙ্গার লামিন ইয়ামাল আছে এখানে, ইনভার্টেড উইঙ্গার, তার জন্য জায়গা তৈরি করা, অন্যান্য প্লেয়ারের জন্য জায়গা তৈরি করা একটা অন্যতম প্রধান কাজ লিঙ্কিং আপ। অর্থাৎ ডি বক্সের ভেতরে একটা স্ট্রাইকার যা করে তার থেকেও বেশি কাজ করতে হবে বার্সার স্ট্রাইকারকে। তাহলে চলেন দেখি বাজারে এই মুহূর্তে এই লেভেলের যে বার্সার লেভেলের স্ট্রাইকার কারা আছে, যারা হচ্ছে সস্তা এবং বার্সার সকল চাহিদাকে টিকচিহ্ন দেয়। প্রথমেই যার নাম আসবে সে হচ্ছে জোনাথান বোকাট। আমি যদি নাম উচ্চারণ ভুল করে থাকি আপনি জোনাথানটা ধরে নেন। জোনাথান কেন জোনাথান? সম্পূর্ণ বার্সা প্রোফাইল, তার উপরে ধরেন একটা ছোট্ট একটা দিই আপনাকে, যেখানে লেভানডস্কি গত সিজনে ডিবক্সের ভিতর থেকে গোল দিছিল কয়টা? 6টা। তার টোটাল গোল 13-14টা এরকম ছিল। এই ছেলের ডিবক্সের ভেতর থেকে 4টা এসে, এবং টোটাল গোলও মোটামুটি এইরকম। এবং বার্সা স্ট্রাইকারের কাছ থেকে কি চায়, সেই চাওয়ার মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে ফিজিক্যালিটি, যে হচ্ছে তার ডিফেন্ডারকে পিন করতে পারবে, তার হোল্ড আপ প্লেইং লেভানডস্কির মতো রাইট হইতে হবে, ফিজিক্যালি ব্যাটল করতে পারবে এই ধরনের একটা স্ট্রাইকার, যে একই সাথে এলিট হবে বক্সের ভেতরে এবং বক্সের বাইরেও। কিন্তু জোনাথানের ব্যাপারটা দেখলে জোনাথানকে গোল পোচার হিসাবে আপনি পারফেক্টলি নিতে পারেন, কিন্তু বার্সার যে আরেকটা চাহিদা আছে সেটা হচ্ছে ডিবক্সের বাইরে তার রোলটা, সেইখানে জোনাথান মার খায় যায়। জোনাথান সেই লিঙ্কিং আপ প্লেটা বার্সাকে দেয় না, এবং জোনাথানের প্রাইস 45 মিলিয়ন ছাড়া যেতে পারে। সো জোনাথান মোটামুটি বার্সা লেভেলে হইলেও কিছু কিছু জায়গায়, যেমন অর্থনৈতিক জায়গায় দামটা বেশি হয়ে যায়, এবং প্রোফাইলগত জায়গাতেও ডিবক্সের বাইরের যে কাজগুলা বার্সা চায় তার নাম্বার 9 করুক, সেখানেও জোনাথান পিছায় পড়ে। তো জোনাথানকে আমরা বাদ দিলাম। আমরা এখানে ঢুকি যার হাই টেকনিক্যাল অ্যাবিলিটি আছে, হ্যাঁ, যেটা জোনাথানের থেকে রিচ। সে কে? ফিসনিক আসলানি। সে কোথায় খেলে? সে খেলে হোফেনহাইমে, এবং তার গোল আছে 10টা, অ্যাসিস্ট আছে, মানে গোল বানায় দিয়েছে 60টা, অর্থাৎ প্রথম বক্সে টিক চিহ্ন হয়ে গেছে। টেকনিক্যাল লেভেলে সে জোনাথানকে তো ছাড়াই গেছেই, কারণ জোনাথানের ওই স্কিলটা নাই, সে শুধু গোল দিতে পারবে, কিন্তু আসলানি গোল বানায়ও দিতে পারবে। অর্থাৎ সে কি বার্সা সিস্টেমকে ফিট করে, এবং সে কি দিবে? গোল দিবে, অ্যাসিস্ট দিবে, লিঙ্কিং আপ প্লে দিবে, এবং যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সেটা হচ্ছে লয়্যালটিও দিবে। লয়্যালটি কীভাবে দিবে? স্পোর্টস বিল্ডের একটা ইন্টারভিউতে এসে বলতেছিল আসলানি যে তার স্বপ্ন হইল বার্সায় যোগ দেওয়া, তার জীবনের একটা স্বপ্ন, সে বার্সায় যোগ দেবে, এবং এর জন্য বহু অফারকে সে আটকায় রাখছিল, এমনকি ডটমুন্ডের অফারকেও সে আটকায় রাখছিল। কিন্তু এই সিজনেই সেই স্বপ্নটা বুকে পাথর চাপা দিয়ে সে লেপজিগের জন্য রাজি হয়ে যায়, লেপজিগের সাথে তার কন্ট্রাক্ট হয়ে যায়। তার একটা ক্লজ আছে, 25 মিলিয়ন ক্লজ, সেটা লেপজিগ প্রেস করে, এবং সে হয়ে যায় লেপজিগের ট্রান্সফার উইন্ডোতে এবারের সামারি। কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ঘটে। এখন এটা ভালোর জন্য ঘটনা, খারাপের জন্য তো আমরা জানি না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে মেডিকেল টেস্টের জন্য যখন সে যায় আসলানি, তখন মেডিকেল টেস্টে সে ফেল করে। রিপোর্টে একটা খুব পুরাতন কোনো একটা সমস্যার কথা, শারীরিক সমস্যার কথা উঠাই দিয়ে তারে ফেল করে দিয়ে লেপজিগ পুরো ডিলটাই ক্যান্সেল করে দেয়। কিন্তু তার যে দল হোফেনহাইম, তারা দাবি করে যে এটা সম্পূর্ণ ভুল। লেপজিগ যেটা বলতে সম্পূর্ণ ভুল। গত সিজনের 36টা ম্যাচে সে 35টা ম্যাচই খেলছে, এবং সে সম্পূর্ণ ফিট। এখন আমরা কার কথা বিশ্বাস করলাম জানি না, কিন্তু যে দুইটা প্রোফাইলের কথা বললাম, এই দুইটা প্রোফাইল বাজারে এক্সিস্ট করতেছে, তারা বার্সা প্রোফাইলের সাথে যায়। কিন্তু সমস্যা আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে টাকা পয়সার সমস্যা আছে, এবং কিছু প্রোফাইলগত সমস্যা আছে, সেটা হচ্ছে জোনাথানের। এবং আসলানির ক্ষেত্রে আমরা দেখলাম প্রোফাইলগত কোনো সমস্যা নাই, সে নিজেও বার্সা ফ্যান এবং বার্সাতে সে আসতে চায়, লয়্যালটির দিক থেকেও কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আদতেই কি তার মেডিকেল কোনো সমস্যা আছে কিনা এটা নিশ্চিত করে বলা যাইতেছে না। কিন্তু আসলানি ইজ এ গুড প্রোফাইল। তারপরেও এই দুইটা প্রোফাইলকেও যদি আপনি সরায় দেন, তাইলে আপনি যদি একেবারে পারফেক্ট ফর বার্সা, আলভারেজের অনুপস্থিতি কে নেবে বার্সায় এই নাম্বার 9-এর জায়গাটা, তাইলে যার নাম আমি বলতে পারি সে হচ্ছে ভিলারিয়ালের এই যে এইবারের সংযোজন, নতুন যে স্ট্রাইকার, ভিলারিয়ালের যে স্ট্রাইকার যারা সে আনছিল লাস্ট সিজন, সে কোথায় খেলতেছিল? লিওনে খেলতেছিল, এবং সেখানে 17 গোল, তারপরে অ্যাসিস্ট ছিল তার কয়টা? 11টা অ্যাসিস্ট করা। লিওন থেকে ভিলারিয়াল হাইয়েস্ট পরিমাণ ক্লাব রেকর্ড 30 মিলিয়ন টাকা খরচ করে ওরে নিয়ে আসছে ভিলারিয়াল, এবং ভিলারিয়াল আইসে সে প্রথম সিজনে 13 গোল 6 অ্যাসিস্ট, মানে একদম স্প্যানিশ টপ ফ্লাইটে এই ধরনের কন্ট্রিবিউশন, গোল কন্ট্রিবিউশন মাত্র 4টে প্লেয়ার আছে, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, ইয়ামাল এবং মুরিকি। সো বুঝে শুনে ভাই, কারণ খেলে যে লেভেলে সেইটা বার্সা এই লেভেলটা পছন্দ করে। নিচে ড্রপ করবে, হাফ স্পেসে লিঙ্ক আপ করবে, ওয়ান টাচ কুইক প্লে, সেন্টার ব্যাকদেরকে ড্র্যাগ করে স্পেস তৈরি করবে, এবং যেটা দরকার ইনভার্টেড উইঙ্গারদের জন্য, কোল্ড ব্লাডেড স্ট্রাইকার, ফিনিশার অ্যাট দ্য বক্স। এবং একই সাথে যে লিঙ্ক আপ প্লেটা বার্সা খোঁজে, যে ক্রিয়েটরকে বার্সা খোঁজে তার নাম্বার 9-এর থেকে, সেইটাও সে পারফেক্টলি করে ডি বক্সের বাইরে, এবং ডি বক্সের ভেতরে তাকে বলা হয় লেথাল। এটা আমি বলিনি, এটা বলে পত্রিকা, এবং পত্রিকা আরও একটা কথা বলে, সেটা কি? সেটা হচ্ছে সে ভার্সেটাইল। একই সাথে আপনাকে লেওয়া এবং টরেজের কম্বাইন্ড একটা প্যাকেজ
এই লোকটা দিতে পারে। এই লোকটার নাম কি? জর্জেস মিকাও টারসে। জানি না উচ্চারণ ঠিক করছে কিনা, জর্জে এটা ধরে রাখেন, জর্জেস, এবং এই ছবিটা এটা দেখে রাখেন, ভিলারিয়ালের স্ট্রাইকার, বয়স 25, দাম 30 থেকে 35 মিলিয়ন। সো এই তিনজনের মধ্যে বেস্ট হচ্ছে এই লোকটাই, যে হচ্ছে বাজারে বার্সার জন্য খুবই চমৎকার একটা প্রোফাইল। এখন বার্সা যদি কোনো কিছুতেই না যায়, অর্থাৎ যেটা আমি বলতেছিলাম যে ফ্লিকের নতুন ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস কি হইতে পারে, ধরেন তারা বাজারে গেল না, স্ট্রাইকার কিনলো না, ফ্লিক একটা নতুন আইডিয়া বের করলো যেটা দিয়ে উইদাউট এনি স্ট্রাইকারই ফ্লিক এই সিজন চালা দিতে পারে। এবং সেই আইডিয়াটা কি? সে আইডিয়াটা হচ্ছে ফলস নাইন। ইয়াস, ফ্লিক যেই রকম মেন্টালিটির লোক এবং বার্সায় যেই ধরনের প্লেয়ারগুলো আছে, ধরেন আপনার ওলমো থেকে শুরু করে রাফিনা পর্যন্ত, ইভেন ইয়ামাল, আমি বলতেছি ইয়ামালের কথাটা, সেইখানে ফলস নাইনের সম্ভাবনা আপনি উড়াই দিতে পারেন না। ইভেন আদিয়ামি, যে নতুন সাইনিং আদিয়ামি, এবং হচ্ছে যে আপনার গর্ডন, সেও পর্যন্ত সেন্ট্রালি খেলতে পারে। তো বার্সার ফলস নাইনের এই প্রক্রিয়াটা, এটা কোনোভাবেই উড়াই দেওয়া যায় না। ফ্লিক যখন হচ্ছে ইয়ামালকে জিজ্ঞেস করছিল, এই যে ওয়ার্ল্ড কাপের সময় পত্রিকা এল প্যারিস সম্ভবত, সেখানে জিজ্ঞেস করতেছিল যে কি একটা ইন্টারভিউতে জানি, তো ওখানে ইয়ামাল বলতেছিল যে আমি আমার ক্যারিয়ার শেষ করবো ভাই সেন্ট্রালি ফুটবল খেলে। এবং এই ফলস নাইন এইটা দিয়েই কিন্তু যে পেপের আন্ডারে মেসি বার্সেলোনায় কিন্তু পুল কালাম কাণ্ড করে ফেলছিল। এবং ইয়ামালও এটা বলতেছে সে ক্যারিয়ার শেষ করবে সেন্ট্রালি। কেন? তারা জিজ্ঞেস করছে যে কেন, সে বলতেছে যে ফ্ল্যাঙ্কস দিয়ে গেলে 2-3 জন তারা ধরে বসে, এটা তাদের অপোজিশনের জন্য ইজি হয়, কিন্তু সেন্ট্রালি সেটা অপোজিশন করতে পারবেন, এটা তার জন্য সহজ হবে। ইয়ামাল এটা বলতেছে। তো ফ্লিকরা আবার জিজ্ঞেস করছে যে এইটা কি ইয়ামালকে দিয়ে কি আপনি সেন্ট্রালি খেলাবেন? কিন্তু একটা ম্যাচ খেলাইছে কিন্তু ইয়ামালকে দিয়ে সেন্ট্রালি, কিন্তু একেবারে ফলস নাইন হিসাবে। তো এটা যখন ফ্লিককে জিজ্ঞেস করছে, তো ফ্লিক বলছে যে ও এটা অ্যাডাপ্ট করতে পারে, সম্ভব, কিন্তু এই মুহূর্তে ভাবতেছে। এখন এই মুহূর্তে সে ভাবতেছে না ইয়ামালরে দিয়ে। কিন্তু বার্সা যদি শেষ পর্যন্ত বাজারে যেই 3জন অ্যাভেলেবেল স্ট্রাইকারের কথা বললাম, এদের বাইরে বার্সা এটা বেস্ট অপশন আমার মতে। এদের বাইরে যদি বার্সা যেতে চায় যাইতে পারে, কিন্তু যদি শেষ পর্যন্ত ডেকো এবং বার্সেলোনা সিদ্ধান্ত নেয় যে এই সিজনে তারা নাম্বার 9 ছাড়াই যাবে, বাজার থেকে কাউকে কিনবে না, আলভারেজের জন্য নেক্সট সিজনে ওয়েট করবে, তখন ফ্লিক তার মাস্টার ক্লাস ফলস নাইনের কাহিনী শুরু করে দিতে পারে। তখন আমি যেটা বললাম যে রাফিনা থেকে শুরু করে, ওলমো থেকে শুরু করে, টরেস তো নাই, লোপেজ আছে, রাফিনা, এনিওয়ান, ইভেন লামিন ইয়ামালও ফলস নাইনে খেলতে পারে। সো কি দাঁড়াইলো ভিডিওতে? যেটা দাঁড়াইলো যে আমরা বাজারে ঢুকলাম, অ্যাভেলেবল 3টা স্ট্রাইকারের সন্ধান দিলাম, তাদের অর্থনৈতিক অবস্থার কথা জানাইলাম, তাদের প্রোফাইল জানাইলাম, যেটা বার্সার সাথে কীভাবে ম্যাচ করে দেখাইলাম, এবং সবচেয়ে ভালো কে সেইটা জানাইলাম। এবং শেষে বার্সা যদি সিদ্ধান্ত নেয় তারা স্ট্রাইকার নাম্বার 9 ছাড়াই এই সিজনটা শুরু করবে, তাহলে বার্সা কোন পদ্ধতিতে যাইতে পারে সেটা নিয়ে আমরা আলাপ করলাম। এবং আপনার কাছে কি মনে হইতেছে বার্সা আসলে কোন অ্যাপ্রোচে গেলে বার্সা শাইন করবে এবার সিজনে, রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবে? তাদের কি উচিত বাজারে যাওয়া এবং নাম্বার 9 খুঁজে বের করা, নাকি নাম্বার 9 ছাড়াই ফ্লিকের ফলস নাইন পদ্ধতিতে বার্সাকে অ্যাপ্রোচ করানো, যেখানে বার্সার যথেষ্ট প্লেয়ার আছে ফলস নাইনে বার্সাকে সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা আইনে দেওয়ার জন্য? কমেন্টে জানান।